করে নিতে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু চেক করো তো সবাই। সাউন্ড কি শুনতে পাচ্ছ? তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? সবাই একটু লিংকটা শেয়ার করে দাও। সাউন্ড কি শুনতে পাচ্ছ? দীপু, সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই একটু দ্রুত জয়েন করো। সাউন্ড শোনা যাচ্ছে, আচ্ছা দ্রুত সবাই জয়েন করতে হবে। বাঁধন, সবাই একটু লিংক গুলো শেয়ার করো, সবাইকে যুক্ত হতে বলো দ্রুত। ভেক্টর, হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ নেবো না, 20-30 মিনিট। বাঁধন, তোমরাও থাকো, কিছু এক্সট্রা কথাবার্তা তো অবশ্যই বলবো। সবাই যুক্ত হও। তোমরা একটু তোমাদের পেজ গুলোতে এগুলো শেয়ার করো, তোমাদের নিজস্ব ওয়ালে এটা শেয়ার করো।
আমাদের নিজস্ব ফেসবুকে প্রোফাইল থেকে একটু শেয়ার করো, তাহলে আরো অনেকে যুক্ত হতে পারে। 1-2 মিনিটের মধ্যে স্টার্ট করব, সবাই যুক্ত হও, কমেন্ট করো কারা কারা যুক্ত হয়েছো। আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, একটা অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এটা, কারণ এই টপিকটা ভালো করে বুঝলে অনেক ক খ দাগের কোশ্চেন উত্তর করা যায়। বিশেষ করে খ দাগের যে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলা কিন্তু এখান থেকে বেশ ভালোভাবে উত্তর করতে পারবে যদি আজকে বেশিক্ষণ না, আমরা মাত্র 30 মিনিট ক্লাস করব। যুক্ত হও দ্রুত, কারা কারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করো তো। সবাই কমেন্ট করে দেখি। তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো, দেখি কে কে আসো। ভেক্টর বিভাজন সম্পর্কে পড়বো, আর 1 মিনিট টাইম নেব, এরপরে আমরা আমাদের ক্লাস শুরু করব। ওকে, আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? আর ভিডিওটাও দেখতে পাচ্ছ? বোর্ড ক্লিয়ার আছে না? ওকে, আর অর্পণা আসো, দীপু আসো, বাঁধন আসো। ওকে, ভেক্টর বিভাজন কি জিনিস দেখো, আজকে আমরা এর অ্যাপ্লিকেশন শিখব। ভেক্টর বিভাজন কেন করতে হয়, ভেক্টর বিভাজন কেন। ভেক্টর তাহলে কি বলছিলাম আমরা? ভেক্টর হচ্ছে যে রাশিকে মান ও দিক দুইটা জিনিস দিয়েই তাকে প্রকাশ করতে হয়, যেমন বেগ, বল, ওজন ইত্যাদি ইত্যাদি। ভেক্টর বিভাজন কি কাজে লাগে? মনে করো এখানে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে বেঞ্জির আসো। ওকে, স্টার্ট করি, তারপর দেখছি। খেয়াল করো ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, কেন এটা শিখতে হয়। মনে করো এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে চাই, তাহলে তোমাকে হয় এই দিক থেকে একে কি ঠেলতে হবে, না হলে এই দিক থেকে ধরে দিয়ে একে টানতে হবে। তাহলে তখন বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে? এই দিকে প্রযুক্ত হচ্ছে। তাহলে এই এম ভরের বস্তুর উপরে, এই এম ভরের বস্তুর উপরে যদি এফ বল এই দিকে প্রয়োগ করি, তাহলে কিন্তু সম্পূর্ণ এফ বলটা এই দিকে কি প্রযুক্ত হচ্ছে, তাহলে এই বস্তুটা এই এদিকে যাওয়ার চেষ্টা করবে। এখন আমরা যখন কোনো দেখো, আমরা যখন ট্রলি ব্যাগ টানি, তখন কি মনে করো এটি ট্রলি ব্যাগ, এটি তার চাকা, এই ব্যাগটা সামনের দিকে যাবে, তাহলে তুমি কি এই ব্যাগটা কি রাস্তায় শুয়ে শুয়ে টানো? না, তুমি এইখানে একটা হাতল থাকে, সেই হাতলকে এই বরাবর টানো, তুমি দাঁড়িয়ে তাকে একটা অ্যাঙ্গেল বরাবর টানো, কিন্তু ও যায় কোন বরাবর? ভালো করে একটু বোঝার চেষ্টা করো। একটা ব্যাগ
বা কোনো একটা গাড়ি বা কোনো বস্তুকে তুমি যদি এরকম অ্যাঙ্গেল করে টানো, কিন্তু ও কিন্তু রাস্তার এই বরাবর যায়, বল প্রযুক্ত হচ্ছে কোন বরাবর? এই বরাবর। তাহলে সে এইদিকে কেন যাচ্ছে? এইদিকে যাওয়ার কথা, এইদিকে যাচ্ছে কারণ এই বলটার কোনো একটা অংশ এইদিকে আছে। তাহলে এই বলটার এই দিকের অংশ কত, তার মান কত, সে আসলে এইদিকে কত বলে যাবে বা কত বেগে যাবে, এটা ডিপেন্ড করবে এই দিকের বলের অংশের উপরে। তাহলে তার জন্য ভেক্টর বিভাজন করতে হবে, মানে এই ভেক্টরটাকে এই দিকে ভাগ করতে হবে এবং এই ভাগের মান কত সেটা বের করতে পারলে বলতে পারবো এই বস্তুটা এই দিকে কত বল, তার উপর কত বল প্রযুক্ত হচ্ছে বা এই দিকে সে কত বেগে যাবে। এইটা যদি ভেক্টর বিভাজন না করতে পারি, মানে আমার মূল ভেক্টর কোনটা, তুমি ওকে এই দিকে টানতেছো, এই দিকে, তাহলে বস্তুটা যাচ্ছে হচ্ছে এই দিকে, তাহলে এই দিকের বল কত? এই দিকের বল হচ্ছে এই ভেক্টরের একটা অংশ, এই জন্য এই ভেক্টরকে ভাগ করতে হবে এবং এই ভেক্টরের কোনো একটা অংশ এই দিকে কাজ করতেছে, সেই অংশটার মান বের করতে হচ্ছে ভেক্টর বিভাজন দিয়ে। আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন আমি যদি তোমাদের বলি এইদিকে মনে করো স্রোত আর এইদিকে মনে করো নৌকা যাচ্ছে, তাহলে নৌকার বেগ হচ্ছে v, সেই বেগ কোন দিকে? এই দিকে, কিন্তু নৌকা পৌঁছাচ্ছে হচ্ছে এই বরাবর। তাহলে এই বেগের কত অংশ তোমার এই বেগ সম্পূর্ণ কিন্তু এই বরাবর যাচ্ছে না, এই বেগের একটা অংশ এই বরাবর কাজ করতেছে, সেটা হচ্ছে লব্ধি। আর আমরা পড়ছিলাম, তাহলে এইটাও কিন্তু এই বেগের একটা অংশ, এই বেগটা সম্পূর্ণরূপে এইদিকে যাচ্ছে না, এই বেগের কোনো একটা অংশ এইদিকে সেই নৌকাটা পার হচ্ছে যে বেগে, এটা হচ্ছে এই বেগের একটা অংশ। তাহলে এই অংশ বের করার জন্য ভেক্টর বিভাজন করতে হবে। তাহলে ভেক্টর বিভাজন আমাদের কি কাজে লাগে? কোন একটি ভেক্টর তার কত অংশ কোন দিকে ক্রিয়ারত আছে, তার কত অংশ বস্তুটার উপরে কাজে লাগছে, সেটা বের করার জন্য ভেক্টরকে ভাগ করতে হয় এবং সেই ভেক্টরের ভাগকৃত অংশটার মান কত, এগুলো বের করার জন্য আমরা ভেক্টর বিভাজন করি। তাহলে আমরা ভেক্টর বিভাজন কি দেখে আসি। একটি ভেক্টরকে লেখো, একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। কি বললাম? একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে এবং বিভাজিত অংশগুলোকে ওই ভেক্টরের উপাংশ বলে। কি বলে? উপাংশ মানে কি? উপ অংশ। তাহলে একটা ভেক্টর এই ভেক্টরকে যদি আমি দুটি অংশে ভাগ করি বা তার চেয়ে বেশি অংশে ভাগ করি, একটা অংশ, তাহলে এটা যদি মূল ভেক্টর হয় মনে করলাম আর একটা অংশ ভাগ করলাম p, একটা অংশ ভাগ করলাম q, তাহলে এই r ভেক্টরের একটি উপাংশ হচ্ছে p আর একটি উপাংশ হচ্ছে q। তাহলে মূল ভেক্টর r, আমি যদি কোনো বস্তুকে এইদিকে বল প্রয়োগ করে তাকে এইদিকে মনে করে যদি টানি, তাহলে তার একটা অংশ এইদিকে ক্রিয়া করবে আর একটা অংশ এইদিকে ক্রিয়া করবে। আমি এখন আপাতত ধরলাম, তাহলে এই দিকের অংশটা বস্তুটাকে এইদিকে টেনে নিয়ে যেতে সাহায্য করবে, এই দিকের অংশটাকে ওইদিকে টেনে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে মূল ভেক্টর, তাকে দুটি অংশতে ভাগ করে দেই, তাহলে এই অংশগুলোকে বলবো মূল ভেক্টরের উপ অংশ বা উপাংশ। এই শোনা যাচ্ছে ঠিকঠাক? রাশিদুল কেমন আছো? যাক, তাও ভালো যে আমার কথা তোমাদের মনে আছে, এটাই আমার সার্থকতা। রাশিদুল আমার বুয়েটের স্টুডেন্ট, রাশিদুল কিন্তু আমার বুয়েটের স্টুডেন্ট। তোমাদের সাথে পরিচয় হয় এই যে বাঁধন, অল্পনা,
রাশিদুল তুমি কি বাসায় আসছো নাকি? রাশিদুল কি বাসায় আসছো? দেখো তাহলে ভেক্টরের উপাংশ কি সেটা বুঝতে পারলাম, ভেক্টর বিভাজন কি সেটা বুঝতে পারলাম। এখন আমরা শিখব এখন আমরা ভেক্টরের উপাংশগুলোর মান বের করা শিখব। এখন আমরা কি শিখব? ভেক্টর, একটি ভেক্টরকে ভাগ করার পরে সেই ভাগগুলোর মান এবং দিক বের করা শিখব। তাহলে এখন মনে করো আমি তোমাদের গতদিন কি শিখাইছিলাম? সামান্তরিকের সূত্র। তাহলে এরকম আঁকো একটি সামান্তরিক আঁকলাম। এটা মনে করো সেই পি ভেক্টর, এটা ছিল সেই কিউ ভেক্টর, এবং এখান থেকে একটা মূল ভেক্টর আসছিল, এই দুটো লব্ধি ভেক্টর আর। মনে আছে সবার? আমরা সামান্তরিকের সূত্র শিখেছিলাম পি এবং কিউ কোন একটি কৌণিক বিন্দু ও থেকে যদি একই সময় ক্রিয়া করে তাহলে ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি হবে ওই ভেক্টরদের লব্ধির সমান, লব্ধির মান ও দিক। তাহলে এই আর ভেক্টরটা তখন ছিল এই দুটার যোগফল বা লব্ধি, আর এখন আমরা করব উল্টা, এই লব্ধি বা এই মূল ভেক্টরটাকে দুটি অংশে ভাগ করব, একটি পি একটি কিউ। বোঝা গেল কিনা? আগে তো শিখেছিলাম পি এবং কিউ এর সম্মিলিত রূপ, অর্থাৎ এই দুটির ফলাফল আর, আর এখন শিখব ফলাফল আর কে দুটি অংশে ভাগ করব। তার মানে এটি হচ্ছে মূল ভেক্টর, এই ভেক্টরকে মনে করো তার একটা অংশ এই দিকে ভাগ করলাম আর একটা অংশ এই দিকে ভাগ করলাম। তাহলে আর মূল ভেক্টরকে দুটি অংশে ভাগ করলাম, তাই এই পদ্ধতিকে বলে হচ্ছে ভেক্টর বিভাজন, এবং এই বিভাজিত অংশ পি এবং কিউ কে বলে আর ভেক্টরের উপ অংশ বা উপাংশ, আর ভেক্টরের উপাংশ। তাহলে আমরা এখন কিসের মান বের করবো? এই পি এবং কিউ এর মান বের করা শিখবো, পি এবং কিউ এর মান বের করা শিখবো। যারা নতুন তারা খাতা কলম নিয়ে বসো, আমার সাথে এখন এটা শেষ করবা। দেখো তাহলে আমরা পি এবং কিউ এর মান বের করা শিখবো। মনে করলাম আর ভেক্টরকে আলফা কোণে ভাগ করলাম পি বরাবর, এবং আর ভেক্টরকে কিউ বরাবর বা ওবি বরাবর বিটা কোণ করে ভাগ করলাম। এটা আমার ইচ্ছা, আমি আমার ভেক্টরকে কত ডিগ্রি কোণে ভাগ করব সেটা আমার ইচ্ছা। তো মনে করলাম আলফা কোণে এইদিকে এবং বিটা কোণে ওইদিকে ভাগ করলাম। তাহলে এই টোটাল কোণটা কত? আলফা প্লাস বিটা। এখন ভেক্টরের এই যে পি এবং এই যে কিউ, এই দুটি ভেক্টরের উপাংশের মান বের করা হচ্ছে আমাদের এখন লক্ষ্য। তাহলে আমাদের লক্ষ্য কি? পি এবং কিউ এর মান বের করা। তার জন্য আমরা এখন অঙ্কন করব, কিছু জ্যামিতিক প্রমাণ আছে। এটাকে যদি বর্ধিত করো, খেয়াল করো, এটা আলফা কোণ হলে এটাও কি আলফা, কারণ কি এটি হচ্ছে একান্তর কোণ। এটি বিটা হলে এটাও কি বিটা, কারণ কি এটা হচ্ছে একান্তর কোণ। এটি আলফা এবং এটি বিটা হলে খেয়াল করো তো টোটাল কোণটা কত? 180 ডিগ্রি না? আর এই কোণটা এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার যে অপোজিট বা বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমষ্টি মানে যোগফলের সমান, অর্থাৎ এই বহিস্থ কোণ মানে কি আলফা প্লাস বিটা। তাহলে 180 থেকে যদি এই কোণটা বিয়োগ করে তাহলে এই কোণটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতে পারলাম? তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে 180 বিয়োগ আলফা প্লাস বিটা। কারণ কি এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, ওএসি ত্রিভুজের সিএ ডি একটি বহিস্থ কোণ, সেটি হচ্ছে তার বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান আলফা প্লাস বিটা, অর্থাৎ টোটাল কোণ 180 থেকে আলফা প্লাস বিটা বিয়োগ করে দিলে এই কোণটা পেয়ে গেলাম। তাহলে
এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটুকু মুছে দিচ্ছি, এই অংশটুকু, যাতে চিত্রটা একটু ইজি মনে হয়। খেয়াল করো, একটা ত্রিভুজ ও এসি, একটা ত্রিভুজ যার একটি কোণ আলফা, একটি কোণ বিটা, একটি কোণ হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। বাস, এই বোঝা যাচ্ছে? এই যে কোণের সমস্যা, কোণ যেগুলো বললাম, এইখানে কারো কোনো কনফিউশন আছে? একটু কমেন্ট করো দেখি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমি সামনে আগাবো, আর একটু শিখবো আমরা। দেখো, এখন আমরা একটা ত্রিভুজের সাইনের সূত্র শিখবো। কি? এখানে লিখে নাও, ত্রিভুজের সাইনের সূত্র। দেখো, ত্রিভুজের সাইনের সূত্র কি? সেটি হচ্ছে কোন একটি ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের গুণফলের অনুপাত। আমি কি বললাম? যে কোনো একটি বাহু, মনে করলাম ওএ বাহু, ওএ ডিভাইডেড বাই যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটি? বিটা, তার সাইনের গুণফল, তার মানে সাইন বিটা, এটার অনুপাত সব সময় ধ্রুব রাশি হয়। অর্থাৎ যে বাহুটাই নাও না কেন, তার বিপরীত কোণের সাইনের অনুপাত করলে সবগুলোর মান একই হবে। অর্থাৎ এইটা সমান সমান, এখন যদি এই বাহুটা নেই এসি, খেয়াল করো এসি বাহু আর ওবি বাহু কি সেম, তাহলে এটাও কিউ, তাহলে এসি ডিভাইডেড বাই এটার বিপরীত কোণ কোনটা? আলফা, তাহলে তার সাইনের গুণফল অর্থাৎ সাইন আলফা সমান সমান। এবার আরেকটা বাহু আছে ওসি, খেয়াল করো ওসি ডিভাইডেড বাই ওসি এর বিপরীত কোণ কোনটা? 180 মাইনাস আলফা প্লাস বিটা, তার সাইনের গুণফল সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখো তাহলে আমি কি বললাম, এটা বুঝতে পারলে কিন্তু হয়ে গেছে। এটি হচ্ছে কি বললাম, ত্রিভুজের সাইনের সূত্র। কি সেটা? একটি ত্রিভুজের যে বাহুটা নেব তার বিপরীত কোণের সাইনের গুণফলের অনুপাত সবসময় ধ্রুব রাশি হবে। অর্থাৎ যে বাহুটাই নেই না কেন, সেই বাহু এবং তার বিপরীত কোণের সাইন, যে বাহু নেব তার বিপরীত কোণের সাইন, আরেক বাহু নিচে তার এই বাহুটার বিপরীত কোণ এটা, তাই তার সাইন, এই সবগুলো একই। এখন মান মান বসাবো আমি এখানে মুছে মুছে মান বসিয়ে নিচ্ছি। খেয়াল করো, তাহলে ওএ, এই যে ওএ বাহুটার মান কত? পি, তাহলে এখানে আমরা পি বসাই। আমরা যেহেতু মান বের করছি তাই পির মাথায় আর দাগ দিচ্ছি না। ওকে, মান বের করছি এখন। এবার এসি, এসি এর মান কত? এটা হবে এসি কিউ। আর ওসি এর মান কত? ওসি এর মান হচ্ছে আর, এটাই সে মূল ভেক্টর আর। এখন এইখানে আমি এখানে একটু কাজ করব, sin 180 ডিগ্রি মাইনাস থিটা, আলফা প্লাস বিটা তো আসলে একটা কি, একটা অ্যাঙ্গেল আর কিছু না। তাহলে 180 মাইনাস থিটা করলে কি হয়? ফোর কোয়াড্র্যান্টের একটা হিসাব আছে, আমি তোমাদের আগেও শিখিয়েছি, আরো একবার বলছি। এখানে অল পজিটিভ, এখানে সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক, এখানে হচ্ছে ট্যান কট, আর এখানে হচ্ছে কজ এবং সেক টি। এখানে অল পজিটিভ এবং সাইন কোসেক হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে ট্যান কট এবং এখানে কজ এবং সেক। এখন আমাদের সাইনের হিসাব আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র, সাইন 180 মাইনাস এটা। সাইন এইখানে খেয়াল করতে হবে, এইখানে যদি 90 জোড় গুণিতক বা পাই বাই 2 এর জোড় গুণিতক হয়, তাহলে সাইন চেঞ্জ হয় না, সাইন সাইন থাকবে, কস থাকলে কস থাকবে। যদি এখানে পাই বাই 2 বা 90 ডিগ্রির বেজোড় গুণিতক হয়, তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যায়, কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়। এটা তোমরা হায়ার ম্যাথে শিখছো। তাহলে সাইন 180 এটা কি পাই বাই 2 বা 90 জোড় গুণিতক, অর্থাৎ সাইন চেঞ্জ হবে না, সাইন সাইন রয়ে যাবে। 180 মাইনাস, দেখো 180 ডিগ্রি মানে এই পর্যন্ত, মাইনাস মানে উল্টা যাবে, অর্থাৎ এই কোয়াড্র্যান্টে কি সাইন কি পজিটিভ, অর্থাৎ সাইন 180 মাইনাস থিটা, অর্থাৎ কি সাইন থিটা। আর এখানে থিটা মানে কি আলফা প্লাস বিটা,
তো sin 180 মাইনাস থিটা, 180 মাইনাস মানে এই কোয়াড্রেন্টে sin কি পজিটিভ হয়ে যাবে, দেখো sin হচ্ছে ধরলাম কি ধনাত্মক বা পজিটিভ, sin আলফা প্লাস বিটা, sin 180 মাইনাস আলফা প্লাস বিটাকে sin আলফা প্লাস বিটা লেখা যায়। তার কারণ হচ্ছে পাই বাই 2 এর যোগ গুণিত করলে sin থাকে, আর এটার পরে যে অংশটা থাকে ওই অংশটা বসে যায়, এটা যোগ হবে না বিয়োগ হবে সেটা বুঝবো কিভাবে, কোন কোয়াড্রেন্টে পড়ছে তার হিসাবে। তাহলে sin 180 মাইনাস আলফা প্লাস বিটাকে আমরা এখন sin আলফা প্লাস বিটা লিখতে পারি, sin আলফা প্লাস বিটা লিখতে পারি। এই বুঝতে পেরেছো, এই যে ফোর কোয়াড্রেন্টের হিসাব যারা ম্যাথে শিখছো তারা হয়তো এটা বুঝেছো, না হলে আমি যেটা বলেছি একটু ভালো করে এক দুইবার দেখলে বুঝতে পারবে। আমাদের টার্গেট যেহেতু পি আর কিউ এর মান বের করা, তাহলে একবার এটা সমান সমান এটা লিখবো, আর একবার এটা সমান সমান এটা লিখবো। তাহলে আমি খেয়াল করো, p বাই sin বিটা সমান সমান r বাই sin আলফা প্লাস, অতএব p সমান সমান কি হবে, আমি এইখানে মুছে করলাম, p সমান সমান r sin বিটা বাই sin আলফা প্লাস। তোমরা কিন্তু এটা খাতা কলমে একটু লেখো, লিখে করো তাহলে বুঝতে পারবে। তাহলে p সমান সমান কি হলো, r sin বিটা বাই sin আলফা প্লাস বিটা। এটাই হচ্ছে একটি উপাংশের মান বের হয়ে গেল। একই ভাবে q সমান সমান কি হবে, r এই sin আলফা কমে যাবে, r sin আলফা বাই sin আলফা প্লাস, এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে এটা একটা সূত্র, এটা একটা, এটাই আমাদের ভেক্টর বিভাজনের উপাংশের মান বের করার মূল সূত্র বের হয়ে গেল। p r sin বিটা, দেখো p এর সাথে কোণ আছে কি আলফা, তার উল্টাটা যাবে r sin বিটা বাই sin আলফা প্লাস। একই ভাবে দেখো q এর সাথে কোণ আছে বিটা, তার উল্টাটা আসবে r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। তোমরা কি ভেক্টর উপাংশের মানগুলো বের করা বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্ট করো, বুঝেছো এটা? তোমরা কি আসো? দেখো তাহলে আমরা p1 q এর মান বের করা শিখে গেলাম। এখন আমরা শিখবো আর ছোট্ট একটা টপিক শিখবো, এটা হচ্ছে ভেক্টরকে লম্ব অংশে বিভাজন। একটি ভেক্টরকে পরস্পর লম্ব দুটি অংশে ভাগ করা। তাহলে আগের বার শিখলাম একটি ভেক্টর r ছিল, তাকে যে কোনো অ্যাঙ্গেল আলফা এবং বিটা অংশে ভাগ করেছিলাম, এখন হচ্ছে লম্ব অংশে ভাগ করব। তার মানে যে দুটি অংশ ভাগ করব সেই দুটি অংশ হবে পরস্পর লম্ব। তাহলে একটা ছিল p আর একটা ছিল q, এখন এই p আর q অবশ্যই পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের দেখো, আর এটাই সূত্র থেকে হয়ে যাবে এখন, আর p এর সাথে কত কোণ করেছিল আলফা, q এর সাথে কত কোণ করেছিল বিটা। তার মানে এখন দুটি অংশকে জাস্ট পরস্পর লম্ব দুটি অংশে ভাগ করব। এই লম্ব অংশে বিভাজন করলে সূত্র আরো কনসাইজ হয়ে যায়, ছোট হয়ে যায়। দেখো এখন আমি কিন্তু আলফা আর বিটার যোগফল জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে এখন তোমরা মান বসিয়ে দাও, sin আলফা প্লাস বিটা, তাহলে কত হবে sin 90 ডিগ্রি, এখানেও কত হবে sin 90 ডিগ্রি। তাহলে দেখো sin 90 ডিগ্রি মান কত 1, sin 90 ডিগ্রি মান কত 1। তাহলে এটা অন হবে, তাহলে আমি এটা মুছে দিলাম, sin 90 ডিগ্রি মান 1। তাহলে আমরা কি সূত্র পেলাম, লম্ব অংশে ভাগ করলে p এর মান হবে হচ্ছে এটি r sin বিটা, আর q এর মান হবে r sin আলফা। দেখো p এর মান হবে r sin বিটা, দেখো p এর মান p এর সাথে যে কোণটা নেই ওইটা আসবে r sin বিটা, আর q এর সাথে যে কোণটা নেই ওই কোণটা আসবে r sin আলফা। শেষ। যদি পরস্পর লম্ব অংশে ভাগ করি
যদি সাইন দিয়ে করি তাহলে p r sin বিটা q r sin আলফা এই সূত্র। এখন আরেকটা সূত্র তৈরি করব আমরা। দেখো এখানে কিন্তু দুইটা কোণ তোমাদের জানা লাগবে, একটা বিটা একটা হচ্ছে আলফা। এখন যে কোনো একটি কোণ জানলেও দুটোর মান বের করা যায়। মনে করো আলফা জানি, বিটা জানি না, তাহলে এটার মান আমার কিন্তু দেয়া নেই। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি 90। তাহলে বিটার মান জানি না, তাহলে 90 মাইনাস আলফা। তাহলে বিটা ইকুয়াল টু কত 90 মাইনাস আলফা। তাহলে দেখো বিটার মান যদি না জেনে থাকো তাহলে এখানে মান বসিয়ে দাও 90 মাইনাস আলফা। এখন একটু আগে তোমাদের বললাম sin 90 ডিগ্রির জোড় গুণিতক হলে sin sin থাকে, cos cos থাকে। যদি 90 ডিগ্রি বেজোড় গুণিতক হয় তাহলে sin চেঞ্জ হয়ে cos হয়ে যায়। তাহলে sin 90 মাইনাস থিটা করলে তখন কি হবে, sin চেঞ্জ হয়ে যাবে cos, আর ওইটা এখানে আসবে, এটা এটা এইটা এখন দেখো sin 90 মাইনাস আলফা মানে কোন কোয়াড্র্যান্টে পড়ে, এটা হচ্ছে 90 মাইনাস মানে উল্টা ব্যাক করবে, মানে এই কোয়াড্র্যান্টে তো অল পজিটিভ, তার মানে এটা cos আসলে এটা হবে কি, এটা মান হবে হচ্ছে তোমার অল পজিটিভের ঘরে, অর্থাৎ r cos আলফা। তাহলে আমরা p কি শিখলাম, r cos আলফা, q r sin আলফা। এই হচ্ছে আমাদের ভেক্টর বিভাজনের লম্ব অংশে ভাগ করলে যে একেবারে বেসিক একেবারে ছোট যে সূত্র সেটা হচ্ছে। এখন একটা কোণ জানলেও কিন্তু তুমি মান বের করতে পারো। দেখো p r cos আলফা, q r sin আলফা, মূল ভেক্টর r আর একটা কোণ জানলে অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ একটি ভেক্টরকে পরস্পর লম্ব দুটি অংশ যদি ভাগ করে দেই তাহলে যে কোণটা তুমি জানো ওর সাথে যে অংশটা থাকবে সেই অংশটা হবে তার cos থিটা, আর যে অংশটা মান জানি না ওই অংশটা হবে sin। অর্থাৎ যে কোনো একটা ভেক্টর মনে করলাম এই কোণটা দেয়া নেই, এটি হচ্ছে তোমার 3 ডিগ্রি, আর এর মান মনে করলাম 10 নিউটন। একটি বল কোন একটি বস্তুকে যদি এইদিকে 10 নিউটন বলে টানো তাহলে এই দিকের অংশের মান তখন কত হবে, যেহেতু এই কোণটা জানো এই অংশের মান হবে r cos, এই যে r cos 3t, r এর মান কত 10 cos 3t, বোঝা গেছে। cos 3t কে মান হচ্ছে √3/2, √3/2 ইনটু এটা হচ্ছে এই অংশের মান। এই অংশের মান কত হবে r sin আলফা, অর্থাৎ 10 sin sin মানে হাফ, এটা হচ্ছে হবে 5। এই হচ্ছে তোমার। তাহলে কোন একটি বস্তু যদি এইদিকে 10 নিউটন বলে টানি তাহলে এইদিকে কত বল, এইদিকে হচ্ছে এই যে কাটাকাটি করলে 5√3, এই দিকের বলের মান হচ্ছে 5√3 নিউটন, আর এইদিকে কত বল কাজ করবে, এইদিকে হচ্ছে 5 নিউটন। তাহলে খেয়াল করেছো তুমি এইদিকে 10 নিউটন বলে কোন ব্যাগকে যদি টানো সেই ব্যাগ এইদিকে কিন্তু পুরো 10 নিউটন কাজ করবে না, এইদিকে কাজ করবে 5√3 নিউটন, আর এইদিকে পুরো 10 কাজ করবে না, এইদিকে কাজ করবে 5 নিউটন। এই হচ্ছে তোমার ভেক্টর বিভাজনের মূল সূত্র। ভেক্টর বিভাজন আমরা সূত্রগুলো ওয়ালাইকুম আসসালাম, শান্তরা তো ঠিকঠাক দেখি না, শান্ত ভেক্টর বিভাজন কিন্তু ক্লিয়ার। এই পর্যন্তই আমাদের ভেক্টর বিভাজনের ম্যাথ করব আমরা নেক্সট ক্লাসে। ভেক্টর বিভাজন সূত্র সব শেষ করে দিলাম, ভেক্টর বিভাজনের ম্যাথ নিয়ে আসবো আমরা পরে একটা ক্লাসে। ভেক্টর বিভাজন আজকে আমার ব্যস্ততা আছে, আমি আজকে আর ক্লাস আর লং করব না, এই পর্যন্তই। ভেক্টর বিভাজন যাদের সমস্যা তারা এটা এখানে রেখে দিচ্ছি, এটা দেখে নিন। আচ্ছা এই টপিকে কোনো কিছু বুঝতে সমস্যা আছে আর? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই, হ্যাঁ, শুভরাত্রি।